বাসরাতে আমি আমার স্বামীকে ৩টা শর্ত দিয়েছিলাম। প্রথমত আমাকে একটা টাচ ফোন কিনে দিবেন, দ্বিতীয়ত আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আমি পড়ালেখা করতে চাই, তৃতীয়ত আমাকে কোনোদিন আপনি টাচ করতে পারবেন না। তখন আমার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিব, এখন তুমি ঘুমাও। আমার বিয়েটা যেহেতু ইচ্ছের বিরুদ্ধে ছিল, তাই আমি বিয়েটা মেনে নিতে পারিনি। যাই হোক, আমার কথা মতো সে আমাকে একটা টাচ ফোন কিনে দেয়, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েও দেয়। সে আমাকে ফোন কিনে দিয়েছিল আর বলেছিল এমন কোনো কাজ করবে না যাতে আমার কোনো বদনাম হয়। আমিও বলেছিলাম আচ্ছা ঠিক আছে, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার বদনাম হয়। কিন্তু এখনো আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সবার সামনে আমরা ভালো ছিলাম, শুধু রাতের বেলা সে নিচে ঘুমাতো আর আমি খাটের উপরে ঘুমাতাম। অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি। আমি যা বলতাম তিনি তাই শুনতেন, কখনোই আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমাকে সঙ্গে নিয়েই যেত। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো ছিলেন। এখনো তাকে আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু আস্তে আস্তে তার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেছে। আমার শাশুড়ি আমাকে ঘরের একটা কাজও করতে দিত না। আমার ননদও অনেক ভালো ছিল। আমার ননদ আমাকে কোনো কাজ করতে দিত না। আমার ননদও আমাকে বোনের মতোই আদর করত। এরই মাঝে আমার হাজবেন্ড প্রায় সময়ই বলতো, আমি যদি মারা যাই তাহলে কি তুমি কান্না করবে? তখন আমি হাসতাম আর বলতাম, কেন, আমি কখনোই কান্না করব না। আর বলতাম, আপনি মারা গেলে আমি কেন কান্না করতাম? ওইটা আমার কখনোই মনের কথা ছিল না। আমি তো এমনিই বলতাম। উনি আমাকে আরো বলেছে, আমি যদি কখনো মারা যাই তোমার পছন্দ মতো একজনকে দেখে বিয়ে করে নিও। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, আচ্ছা সবাই মিলে কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? তখন আমার হাজবেন্ড বলেছে, আচ্ছা আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, তাহলে তুমি আমাকে মাফ করে দিও। যাই হোক, এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আমার স্বামীর শরীরে কারেন্টের শর্ট লেগে সে মারা যায়। হয়তো একটু বেশি সুখের আশা করেছিলাম। এরপরেই আমার জীবনে আবার অন্ধকার নেমে আসলো। ভেবেছিলাম সবাই মিলে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছে, স্বামীকে মেনে নিতে আমার হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমার এই জীবনটাতে যে আবার এইভাবে অন্ধকার নেমে আসবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। এই যে একটা কথাই আছে না, সবার কপালে তো আর সবসময় সব সুখ সয় না। যাই হোক, আমার স্বামী মারা গেছে আজকে 7 দিন হয়ে গেছে। আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, আর আমি এখানে থেকেই বা কি করব? এখানে যেহেতু আমার স্বামী আর বাচ্চা নেই, আর আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, এখনো তার শোক আমি ভুলতে পারিনি। প্রতিনিয়ত মনে হয় সে আমাকে ডাকতেছে। তাকে ভালোবেসে ফেলেছিলাম, তার সঙ্গে আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কে জানতো সে আমাকে এভাবে একা করে চলে যাবে? তারপর আমার বাবা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। দেখতে দেখতে 26 দিন চলে যায়। পরে চিন্তা করলাম আমি নিজেই একটা গার্মেন্টসে চাকরি করব, নিজের টাকা দিয়েই আমি চলবো, সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাব ঢাকায়। হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলল, কালকে তোকে দেখতে আসবে, তুই একটু রেডি হয়ে থাকিস। আমার স্বামী মারা গেছে মাত্র 26 দিন হয়েছে। বাবার কথা শুনে আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো। আমিও তখন বাবাকে বললাম, আমি এখন বিয়ে করতে পারবো না। বাবাও আমাকে অনেকভাবে বুঝালো, মারে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। আমিও তখন আর উপায় না পেয়ে বাবার কথাতে মিলে নিলাম। আমিও তখন বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে আসতে বলো। বাবাও সবকিছু ম্যানেজ করে নিল। মনে হচ্ছিল আজকেই আমার বিয়ে। আমি তখন বাবাকে বললাম, আচ্ছা আজকে তো আমাকে দেখতে আসবে, তাহলে এত কিছুর আয়োজন কেন? তখন আমার বড় আপু আমাকে বলল, ওনারা নরসিংদী থেকে দেখতে আসতেছে, এত দূর থেকে আসতেছে, তাই এত আয়োজন করতেছে। এখানে আমার আর কিছু বলার ছিল না, তাই আমি আর কিছু বলতেও পারলাম না। যাই হোক, কয়েকজন মানুষ আমাকে দেখতে আসলো। আমাকে যে বিয়ে করবে তার সঙ্গে দেখলাম তার একটা 7 বছরের মেয়ে আছে। 7 বছর আগে বিয়ে করেছিল, তার বউ নাকি মারা গিয়েছে। আমি প্রথমে বিয়েতে একদমই রাজি হচ্ছিলাম না। আমার স্বামী মারা গেছে মাত্র 26 দিন, আমি কিভাবে এখন আরেকজনকে বিয়ে করব? তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। তখন আমার বাবা আমাকে বলতেছে, তুই যদি বিয়েতে রাজি না হস, আমার 2 চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। তখন ছোট বোনটার কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে গেলাম। তারপর ওই দিনই আমার দ্বিতীয় স্বামী আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসলো। কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নাই। বিয়ে হওয়ার পর থেকে সে আমাকে শারীরিক মানসিক ভাবে সবভাবে নির্যাতন করে। হয়তো আমি আমার প্রথম স্বামীর সাথে বেশি অন্যায় করে ফেলেছি, সেটার ফলাফল পাচ্ছি। আমি আমার প্রথম স্বামীকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। সে মারা গিয়েছে শুধু একমাত্র আমার কারণে। আমি আর এখন এই অত্যাচার সহ্য করতে পারছি না। এসব সহ্য করতে না পেরে আমি চলে যাই ঢাকায় আমার এক ফুফাতো বোনের বাসায়। খুঁজে খুঁজে আমার স্বামী সেখানেই চলে গেছে। সেখানে গিয়ে আমার কাছে মাপ চাচ্ছে, বলতেছে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। তারপর আমিও তাকে মাফ করে দিই। আমরা দুইজনে মিলে গার্মেন্টসে চাকরি করি। তারপর থেকে সময়গুলো যাচ্ছিল খুব ভালোই। তারপর একদিন আমি জানতে পারি আমি গর্ভবতী। আমার সৎ মেয়েটা তার দাদির কাছেই থাকতো। আমি আমার হাজবেন্ডকে বললাম ওকে গিয়ে নিয়ে আসে। আমার হাজবেন্ড গিয়ে তাকে নিয়ে আসে। আমি যখন 5 মাসের গর্ভবতী তখন আমার স্বামীর সাথে আমার তুমুল ঝগড়া হয়। আমার ফুফাতো বোন যখন আমাদের বাসায় এসেছিল আমি তখন তার সাথে সব কথা শেয়ার করেছি, আর এদিকে আমার সৎ মেয়েটা তার বাবার কাছে সব কথা বলে দিয়েছে। তারপর এই সমস্ত বিষয় নিয়ে আবার তার সাথে আমার অনেক বড় ঝগড়া হয়, আর এক পর্যায়ে সে আমার পেটে অনেক জোরে একটা লাথি মারে। 5 মাসের গর্ভবতী তখন আমি, ব্যথায় আমি অনেক জোরে চিৎকার করি, কিন্তু আমার স্বামী তখন আমাকে হসপিটালে নিয়ে যায়। আশেপাশের কিছু অপরা আছে, তারাই আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তারপর ডক্টর দেখে বলল বাচ্চাটা এখনো সুস্থই আছে। এর কিছুদিন পরেই সিজার করে আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু আমার অত্যাচার এখনো কমেনি। দেখতে দেখতে 2 বছরও হয়ে গেল। আমার আরো একটি মেয়ে সন্তান হয়েছে, কিন্তু অত্যাচার এখনো কমলো না। সেই আগে
আগের মতোই আছে। হয়তো আমাকে এভাবেই সারা জীবন অত্যাচার সহ্য করে যেতে হবে। মাঝে মাঝে মনে হয় আমার কপালটা এত খারাপ হলো কেন। প্রথমে মাকে হারালাম, তারপর প্রথম স্বামীকে হারালাম, তারপর দ্বিতীয় বিয়ে হলো, সেখানেও অনেক অত্যাচার। এই পৃথিবীতে যার মা বেঁচে নেই তার এই পৃথিবীতে কোনো সুখ নেই। আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো আমার কপালে এত দুঃখ হতো না। আমার জন্য সবাই দোয়া করবে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, এটা কোনো গল্প নয়, এটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ একটা জীবন কাহিনী। আপুর জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।